আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা। তোমরা যারা এবার এইচএসসি লেভেলে পড়াশোনা করছো এবং তোমরা যারা 25 ব্যাচের শিক্ষার্থী আছো, 26 ব্যাচের শিক্ষার্থী আছো, অথবা তোমরা এইচএসসি লেভেলে ভর্তি হবে, তো তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটি। এবং আমরা আজকে জানবো যে কেন আমরা সৃজনশীলে 10-এ 10 পাই না। আসলে একটা সৃজনশীলে কি লিখলে অথবা কিভাবে লিখলে একদম 10-এ 10 পাওয়া যায়, অথবা একজন টিচার যদি অনেক বেশি কঠোর হয়ে থাকে, তার সৃজনশীল তুমি লিখেও সেখানে তুমি কিভাবে 9 তুলতে পারো। তো এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখোনি, আমরা অলরেডি রচনা লেখার একটা পদ্ধতির ভিডিও দিয়েছি। তো কিভাবে লিখলে রচনায় বেশি নাম্বার পাওয়া যায়, তো ওইটাও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওটি। আমরা কি করব জানো, আমরা প্রথমে একটা খুবই কূটকৌশল ব্যবহার করব এবং এই কূটকৌশলটা আমাদেরকে যে কোনো পরীক্ষায় এগিয়ে নিতে সহায়তা করবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি করবে, তোমরা যে খাতাটা নিবে সেটাতে প্রথমে রোলার করবে, অবশ্যই রোলার করতে হয়, দাগ টানতে হয়। তো টানার ক্ষেত্রে টানার পরে তোমরা কি করবে, তোমরা একটা পেজের মধ্যে ক এবং খ লিখবে। কি করবে ভাইয়া, আমি আবারও বলছি, তুমি যদি সৃজনশীলে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ক এবং খ এই দুইটা এক পেজে লিখতে হবে এবং লেখার পদ্ধতি আমার মতো সেম হতে হবে। তুমি মাঝখানে একটা ক লিখবে, ক লিখে এটাকে একটা সুন্দর করে একটা ব্রেকেটের মধ্যে, অথবা তুমি কি করতে পারো, একটা বক্স করে লিখে রাখতে পারো। এবং এই বক্সের কালারটা তুমি নীল দিবা। কি দিবা? নীল দিবা। অর্থাৎ এই বক্সের চারদিকে যে দাগটা হবে সেটা নীল দাগ দিতে পারো। অথবা তুমি যদি লেখাটাকেই নীল কালার করে লিখো, তাহলে বক্স দেওয়ার প্রয়োজন হবে না। তারপরেও যদি তুমি বক্স দাও, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই। তারপর খেয়াল করো, তারপরে খ নম্বর সেম। তাহলে আমরা বুঝতে পারছি এইটা যে সৃজনশীল লেখার ক্ষেত্রে আমরা সব সময় ক কি করব, মাঝ বরাবর দিব, খ মাঝ বরাবর দিব এবং ক এবং খ এক পেজে লিখবো। কি করব ভাইয়া, ক এবং খ এক পেজে লিখবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি যে আসলে কর উত্তরটা আমাদের কিভাবে দেওয়া উচিত এবং কিভাবে দিলে আমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবো। খেয়াল করো, 1 নাম্বার, প্রশ্নের সাথে মিলিয়ে উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাকে ঠিক যেভাবে কোশ্চেন করা হবে তোমার উত্তরটাও ঠিক ওইভাবেই দিতে হবে। সো আমরা অনেকে একটু বেশি পণ্ডিতি করি। কেমন পণ্ডিতি করি? যেমন আমাদেরকে প্রশ্ন করা হয় তোমার নাম কি, আমরা উত্তর দেই যেমন আমার নাম বলতে পারি তাসনাম, আমরা বলতে পারি যেমন তাসনাম, তোমার নাম কি, আমি বলি তাসনাম। বাট এভাবে বললে আসলে তুমি কতটা জানো, অথবা তোমার বচন ভঙ্গি সম্পর্কে কিন্তু আমি একটা আইডিয়া পেয়ে যাই। বাট আমি যদি এভাবে না বলি যে আমার নাম তাসনাম, এটা যদি আমি বলি এভাবে না বলে, যে তাসনাম না বলে আমি যদি বলি যে আমার নাম তাসনাম, তাহলে কথাটা একটু সুন্দর শোনা যাচ্ছে এবং আমি যাকে এই প্রশ্ন উত্তরটা দিচ্ছি সেও কিন্তু আমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা পাচ্ছে কিনা বলো ভাই? অবশ্যই পাচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন উত্তরগুলো এভাবে দেওয়া উচিত, যেইভাবে প্রশ্ন করবে ঠিক ওই প্রশ্নের সাথে মিল রেখে উত্তর দেওয়া উচিত। তাহলে এখানে বলা হয়েছে তোমার নাম কি, আমি বলেছি আমার নাম তাসনাম। সো বুঝতে পারছো? আমি আশা করছি তোমরা কটা বুঝতে পেরেছো। খ নাম্বারটা একটু খেয়াল করো। খ নাম্বার কি করবে, খ নাম্বারে 2টা প্যারা হবে। কয়টা প্যারা হবে? 2টা প্যারা হবে। যেমন দেখো, প্রশ্নের চাওয়া উত্তর আগে দিতে হবে। অর্থাৎ আমরা সব থেকে ভুল করি কি জানো, আমরা সব থেকে ভুল করি এইটা যে প্রশ্নে যেটা চাচ্ছে আমরা সেটা উত্তর দিচ্ছি না। আমরা কি করতেছি, যেটা চাচ্ছে সেটা তো উত্তর দিচ্ছি, উল্টো আরো বেশি দিয়ে দিচ্ছি। বাট আমরা যদি এরকম করি, প্রথমে যদি উত্তরটা বলে দিই টিচারকে, স্যার এটা এইটা হবে, স্যার আমার নাম না তাসনাম, আমি যদি বলতে পারি যে আমার নাম তাসনাম, তাহলে আমি বাকিটুকু বলতে পারবো কিনা বলো ভাই? অবশ্যই বলতে পারবো। আমি কোথায় থাকি, কোথায় পড়ালেখা করতেছি, কি পড়াই, কোন সাবজেক্ট পড়াই, সো বলতে পারবো কিনা বলো? অবশ্যই বলতে পারবো। তাহলে প্রথমে আমার নিজের পরিচয় দেওয়া উচিত, তারপর আমার বাকি তথ্যগুলো আমরা খুব সহজেই জানতে পারবো। তাহলে খেয়াল করো, তাহলে আমরা জানি যে ক্ষয়ের ক্ষেত্রে 2টা প্যারা হবে। কয়টা প্যারা? 2টা প্যারা। তো 2টা প্যারার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, প্রথমটা হচ্ছে প্রশ্নের চাওয়া উত্তর আগে দিতে হবে। যেমন তোমাকে কোশ্চেন করা হলো দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়, ধরো এটা তোমাকে কোশ্চেন করা হলো, উত্তরটা কি দিবা? উত্তরটা দিবা দুষ্প্রাপ্যতা বলতে, দেখো এখানে প্রশ্ন করা হয়েছিল যে দুষ্প্রাপ্যতা বলতে, তাই আমিও বলেছি যে দুষ্প্রাপ্যতা বলতে
সম্পদের স্বল্পতাকেই বোঝায়, সম্পদের স্বল্পতাকেই বোঝায়। তাহলে আমি টিচারকে প্রথমেই বলে দিলাম স্যার দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের স্বল্পতাকেই বোঝায়। এখন টিচারকে আমি বলে দেওয়ার ফলে টিচার কি বুঝতে পারছে? টিচার এটা বুঝতে পারছে না এই ছেলে জানে, এই মেয়ে জানে যে আসলেই উত্তরটা কি হবে, যেহেতু বলতে পারছে এর মানে বাকি অংশটুকু পারবে কিনা বলো। তাহলে আমরা কি করব, প্রথমেই সঠিক উত্তরটা লিখে দিব, তারপর তুমি যা জানো, ঠিক আছে, যা জানো সেটা 2 থেকে 3 লাইনের মধ্যে লিখে দিবা। তোমার বাবার নাম কি, তোমার বাবা কি খায়, তোমার 14 গোষ্ঠী কই থাকে, এগুলো লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন জয় লিখবা, টিচার তোমার সম্পর্কে পজিটিভ ধারণা পেয়ে যাওয়ার কারণে এখন আর কি করবে না, নাম্বার কাটবে না, ঠিক আছে। সো এটা মাথায় রাখবে। দেন আমরা ঘ এবং ঘর ক্ষেত্রে আমরা হচ্ছে দেড় পেজ করে লিখবো। তাহলে ঘটা হচ্ছে দেড় পেজ এবং ঘটা হচ্ছে দেড় পেজ। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে সৃজনশীলের ক্ষেত্রে ঘ কত পেজ লিখতে হয় এবং ঘ কত পেজ লিখতে হয়। দেখো ঘটা যদি আমরা দেড় পেজ লিখি, ঘটাও দেড় পেজ। অনেকে কি করি, আমরা এটা 2 পেজ 3 পেজ লিখে ফেলি, আসলে এটা ভুল। আমরা সবাই 1.5 পেজ লিখবো। কারণ কি, কারণ তুমি যদি ভাই এখানে 1.5 পেজের বেশি লিখো, এর মানে প্রত্যেকটা বানিয়ে লিখবা। কেন বানিয়ে লিখতে হবে? কারণ 1.5 পেজের উপরে আসলে উত্তরটা হয় না, ঠিক আছে, এই জন্য বানিয়েই লিখতে হয়। তাই বলছি সবাই 1.5 পেজ করে লিখবা। এবং এখানে 3টা বিষয়, ঘ নাম্বারে 3টা বিষয় থাকবে। 1 নম্বর হচ্ছে জ্ঞানমূলক সংজ্ঞা বর্ণনা, ঠিক আছে। অর্থাৎ তোমাকে যদি শুধু বৈশিষ্ট্য চাওয়া হয়, যে ঘ নাম্বার বললো যে তুমি হচ্ছে একটা বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য চাওয়া হলেও সেটার প্রথমে জ্ঞানমূলক, তারপরে সংজ্ঞা, তারপরে বর্ণনা দিতে হবে। জ্ঞানমূলক বলতে কি বোঝায় আসলে, দেখবা যে একটা চিত্র দেওয়া হয়, চিত্র দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এটা কিসের চিত্র, তাহলে তোমাকে প্রথমে এটা বলে দিতে হবে। ধরো একটা উৎপাদন সম্ভাবনা রেখার একটা চিত্র দিয়েছে, দিয়ে তোমাকে বলা হবে যে এটা কিসের চিত্র, তখন তুমি বলবা যে এটা উৎপাদন সম্ভাবনার চিত্র। দেন তুমি কি বলবা, তুমি হচ্ছে এই যে উৎপাদন সম্ভাবনা রেখার কথাটা যে বলছো না, এর মানে টিচার বুঝতে পারছে যে তুমি চিনতে পারছো চিত্রটা। দ্বিতীয়ত তুমি ওইটার একটা সংজ্ঞা দিবা, উৎপাদন সম্ভাবনা রেখার। যখন তুমি একটা সংজ্ঞা দিবা, তখন কিন্তু স্টুডেন্ট মানে কি কতটুকু জানে এটা কিন্তু টিচার বুঝতে পারতেছে যে আসলে ও কতটুকু জানে, তাই না। তারপরে তুমি কি করবা, তারপরে তুমি তার 14 গোষ্ঠী লিখো, কোনো সমস্যা নেই, কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে আমরা এই 3টা বিষয় মাথায় রাখবো, জ্ঞানমূলক উত্তর, সংজ্ঞার উত্তর, বর্ণনার উত্তর, ঠিক আছে। দেন আমাদের 4 নম্বরের ক্ষেত্রে আমরা জ্ঞানমূলক, সংজ্ঞা, বর্ণনা এবং নিজের মতামত, অর্থাৎ 4-এর ক্ষেত্রে 4টা পয়েন্ট, 3-এর ক্ষেত্রে 3টা পয়েন্ট। 4-এর ক্ষেত্রে যে পয়েন্টগুলো জ্ঞানমূলক, সংজ্ঞা, বর্ণনা এবং নিজের ইচ্ছে মতো মতামত দিতে হবে, কারণ ঘ নাম্বারটা নিজের ইচ্ছা মতোই লিখতে হয়। তো তোমরা যদি এই জিনিসটা, অর্থাৎ এই কৌশলগুলো যদি অবলম্বন করো, আমি আশা করছি তোমাদের সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে এখন থেকে আর কখনোই কম নাম্বার পাবা না, সবাই বেশি বেশি নাম্বার পাবা। তো এই ভিডিওটিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ এটা আমাকে অবশ্যই জানাবা। এবং ইনশাআল্লাহ আমাদের এডুকেশনাল লিডারশিপ, আমাদের তাসতামস ইকোনমিক্স কেয়ার, আমাদের তাসতাম আহমেদ সোহেল অফিসিয়াল এবং আমাদের ইএল ইংলিশ, এখানেও আমরা যথারীতি ভিডিও দিতে থাকবো। তো তোমরা সবাই একটা কাজ করবে, আমাদের এই চ্যানেলগুলোর সাথেই থাকবে এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্যই আমরা আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ।